নিম্নচাপ বরিশাল হতে চট্টগ্রামের ভিতর যে কোনো স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, উত্তাল সাগর। কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। রাতে আসছে মহাবিপদ সংকেত। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এবং ডিমের দাম বাড়িয়ে 25 দিনে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। তেজগাঁও আড়তে নির্ধারণ করা দরেই বাজারে অস্থিরতার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে আগেও 2 বার হত্যার চেষ্টা চালায় খুনিরা। এবার হত্যার আগে তার নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। এ লক্ষ্যে তাকে অচেতন করে ছবিও তোলা হয়। কিন্তু জ্ঞান না ফেরায় এমপিকে হত্যার পর লাশ গুম করে ঘাতকরা। দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। দুর্ভাগ্য 10 তদন্তের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে পরে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে। আমাদের হাতে হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে, মানে আর অন্যদিকে যেন দাবিতে না হয়। এমপি আনার হত্যার বিষয়ে সরেজমিন তদন্তে ডিবি প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যাচ্ছে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কে আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। ডরিন অভিযোগ করেন, যারা এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করেছে তারা নির্যাতন করত কোটচাঁদপুরের বাসিন্দাদের। আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে আনারের ব্যবসায়িক লেনদেন ছিল কিনা এমন প্রশ্নে ডরিন বলেন, এ সম্পর্কে কোনো কিছু জানা নেই তার। আক্তারুজ্জামান শাহীন যার কথা আসছে মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে। সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু? তার ভাই নাকি একজন মেয়র, জনপ্রতিনিধি একজন, তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তো তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন? যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্মমভাবে হত্যা করেছে তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িক কেন্দ্রে ভিন্ন পথ অবলম্বন করতেই পারে। বাঁচার জন্য মানুষ কি না করে। সময় সংবাদে আরও থাকছে। স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন। ডিবির জালে ভিয়েতনামের 2 নাগরিক, কোটি কোটি টাকা পাচার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে উত্তাল সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার বাসিন্দা মৎস্যজীবীদের সচেতন করতে মাইকিং করছে কোস্টগার্ড। একের পর এক উত্তাল ঢেউ যা আঘাত করছে উপকূলে। ঢেউয়ের উচ্চতাও 4 থেকে 5 ফুট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এমন ভয়াবহ রূপে সাগর। বালিয়াড়িতে টাঙানো লাল হলুদ পতাকা নামিয়ে প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে সতর্কতামূলক লাল পতাকা। সাগর উত্তাল হয়ে ওঠায় নোনা জল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে জেট স্কিগুলো। গত 2 দিনের আগের চেয়ে আজকের ঢেউগুলো অনেক বড় বড় হয়ে আসছে। সাধারণ যে দর্শনার্থী যারা আছে তারা
খুবই কম নামতেছে সাগরে। কোনো পর্যটকদের আমরা নামতে দিচ্ছি না পানিতে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সবসময় সতর্ক রয়েছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার মানুষ, মৎস্যজীবী ও নৌযানগুলো সচেতন করতে মাইকিং করছে কোস্টগার্ড। সাগরে থাকা লাইটার জাহাজগুলোকে সতর্ক করা হয়। এছাড়া নদী ও সাগর তীরের বাসিন্দাদের আশপাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে আহ্বান করা হচ্ছে। আবহাওয়া খারাপ হয়েছে, তো চিন্তা ভাবনা করতে আছি যে এই নাতিগুলো কোথায় যাম, ঘর বাড়ি থাকতে তো দৌড়ন লাগবে। লোকজনের মধ্যে যে অ্যাওয়ারনেসটা গ্রো করার দরকার যে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিরকম হতে পারে, এবং এ থেকে বাঁচার জন্য আমাদের যে সাইক্লোন স্টেশন, শেল্টার স্টেশন রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা তাদেরকে আমরা তুলে ধরছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এদিকে রিমালের প্রভাবে বিভিন্ন উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতিমূলক জরুরি সভাও করেছে। প্রস্তুত বিভিন্ন জেলার আশ্রয় কেন্দ্র। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি যদি দুর্যোগ আসে বা ঘূর্ণিঝড়টি যদি আসে, আমরা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হব। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন এবং কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি জাবিরের কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে কুয়াকাটা উপকূলে। এই মুহূর্তে কুয়াকাটাতে হালকা বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে। কিছুক্ষণ আগে ঝড়ো হাওয়া শুরু হয়েছিল, যেই ঝড়ো হওয়ার কারণে পর্যটকরা সৈকত থেকে উঠে এসেছিল, দিকবিদিক ছোটাছুটি করতেছিল। এখন সেই ঝড়ো হওয়ার পরিস্থিতি একটু কমেছে, যার কারণে পর্যটকরা আবার সৈকতে ফিরে আসতে শুরু করছে। তবে কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি আসলে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস বলা যেতে পারে। আসলে ঘূর্ণিঝড় হওয়ার পূর্বে এই ধরনের পরিস্থিতি আসলে সৃষ্টি হয়ে থাকে। তো কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা ছিলেন সেই পর্যটকরা কিন্তু দিক বিদিক ছোটাছুটি করতেছিলেন, হালকা বৃষ্টিও ছিল। তো এখন পায়রা সমুদ্র বন্দর থেকে নিম্নচাপটি 420 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। রাত 9টার দিকে এই নিম্নচাপটি, অতি গভীর নিম্নচাপটি আসলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এখন যে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, এই 3 নম্বর সতর্ক সংকেতের পরিবর্তে সতর্ক সংকেত আরও বাড়তে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান আজ সাংবাদিকদেরকে জানিয়েছেন রাত 9টার পরে আসলে 10 নম্বর সতর্ক সংকেত জারি করা হতে পারে, বা সতর্ক সংকেত এখন যে অবস্থায় আছে তার চেয়ে বৃদ্ধি পেতে পারে। আসলে এই যে ঘূর্ণিঝড় রেমাল, এটি আসলে সিভিয়ার সাইক্লোনে রূপ নিতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে। আসলে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে আরও অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। আজ রাত 9টা আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর রোববার সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আসলে আবহাওয়াবিদরা বলছেন যে এটি যদি আগামীকাল সকালে আঘাত হানে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে, এবং যদি রাতে আঘাত হানে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। এর কারণ হচ্ছে সকালে ভাটা থাকে, ভাটার সময় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে জলোচ্ছ্বাসের সংখ্যা খুবই কম, আর জোয়ারের সময় রাত 9টার দিকে যদি এটি আঘাত হানে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের সংখ্যা খুবই বেশি। তো সেক্ষেত্রে উপকূলের মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। তো এতটুকুই ছিল কুয়াকাটা উপকূল থেকে আবহাওয়া পরিস্থিতির আমার কাছে সবশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মী কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল, তার কাছে। কয়েক ঘন্টার জন্য সাগরের যে তীব্রতা, ঢেউয়ের যে তীব্রতা সেটি কমলেও কিন্তু আবার শুরু হয়েছে, ঢেউয়ের তীব্রতা বাড়ছে। আমরা লক্ষ্য করছি দুপুর 2টার পর থেকে কয়েক ঘন্টার জন্য আসলে সাগরের যে উত্তাল ঢেউ সেটি কিছুটা কমে গিয়েছিল, কিন্তু এখন আবার ঢেউয়ের তীব্রতা বাড়ছে। পাশাপাশি বাতাসের যে গতিবেগ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকটাই বেড়েছে। এরই ফাঁকে আসলে কক্সবাজার অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র উপকূল থেকে
535 কিলোমিটার দূরে রয়েছে এবং এখন পর্যন্ত বিকেল পর্যন্ত আসলে যেটি বলা হয়েছিল এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, কিন্তু এখন পর্যন্ত বিকেল 5টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে সেটি রূপান্তরিত হয়নি এবং এটি এখন পর্যন্ত গভীর নিম্নচাপে রয়েছে। এর ফলে আসলে যেটি প্রভাব পড়ছে, কক্সবাজারে আবহাওয়া পরিস্থিতি এক এক সময় এক এক ধরনের অবস্থা বিরাজ করছে, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, আবার কখনো গুমোট পরিস্থিতি, আবার অনেক সময় বাতাসের গতিবেগ, আবার কয়েক মিনিটের জন্য বৃষ্টি। এই জিনিসগুলো আসলে সকাল থেকে হচ্ছে। তবে একটি যে কক্সবাজারের যে সমুদ্র রয়েছে, উপকূল রয়েছে, সেই উপকূলে যে পরিমাণ মাছ ধরার ট্রলার সাগরে মাছ শিকার করেছিল, সেসব সম্পূর্ণ ট্রলারগুলো যে সব ট্রলার এখন উপকূলে ফিরেছে বলে সেটি কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি নিশ্চিত করেছে। তো সেই ক্ষেত্রে আসলে যে একটা দুর্ঘটনার একটা সম্ভাবনা ছিল, যেহেতু সাগর উত্তাল রয়েছে, সেটি থেকে অনেকটাই নিরাপদ বলছে মাছ ধরার জেলে বা ট্রলারগুলো। তো এখন পর্যন্ত আবহাওয়া অফিস যেটি বলছে, এটি যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি একটু বিঘ্ন করতে পারে এবং এখন পর্যন্ত এই যে ঘূর্ণিঝড় কিংবা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য বিকেল 5টায় একটি জরুরি সভা আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে। সেখানে নানা ধরনের যে প্রস্তুতির যে কার্যক্রম, সেগুলো বৈঠকে এখন আলোচনা হচ্ছে। প্রস্তুতি সহ নানা ধরনের যে কার্যক্রম, আশ্রয়কেন্দ্র খোলা থেকে সব কিছু কিন্তু যে আলোচনা হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজার ও কুয়াকাটা। আমরা সে খবর জানছিলাম সরাসরি যুক্ত হয়ে সেখান থেকে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী লাবিব হাসান। যাচ্ছি তার কাছে। লাবিব, স্বাগত আপনাকে। আমরা দেখছিলাম সহকর্মীরাও জানাচ্ছিলেন যে সমুদ্র উত্তাল হয়ে আছে এবং ঢেউ আছড়ে পড়ছে। তো রেমালের বিষয় জানার শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে সবশেষ খবর কি, কোন সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন সমুদ্র বন্দরে কি রয়েছে? আচ্ছা, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু তার গতি বাড়াচ্ছে। এই গতিটা কিন্তু তার হচ্ছে এখন বর্তমানে যেটি তার অবস্থা, সেটি হচ্ছে যে তার কেন্দ্রীয় বিন্দুতে 48 কিলোমিটার বেগে সে তার গতি বাড়িয়ে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এই ধেয়ে আসাটা কিন্তু বাংলাদেশের উপকূলেই সবচেয়ে বেশি পড়বে, যেটি আমাদেরকে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের যে সব উপকূল রয়েছে, উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু এর প্রভাব পড়া শুরু করেছে এবং আবহাওয়া দপ্তর থেকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত 4 সমুদ্র বন্দরকে দিয়ে দিয়েছে। তো এ নিয়ে আমাদের কিছু তথ্যপত্র রয়েছে যে ঘূর্ণিঝড়ের গতিবিধিটা এখন কি অবস্থানে রয়েছে, সেটি এখন আমরা একটু যদি দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের এখন যে অবস্থান, সেটা হচ্ছে যে 440 কিলোমিটার বেগে কিন্তু সে পটুয়াখালী থেকে 440 কিলোমিটার দূরত্বে সে রয়েছে। কিন্তু সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ আজকে রাত সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে সে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এখন পর্যন্ত কিন্তু সে গভীর নিম্নচাপে রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের অংশেই কিন্তু বেশি আঘাত হানবে। এবং যেটি আমাদের সবচেয়ে বড় একটা দুর্যোগের বিষয়, সেটি হচ্ছে যে সাতক্ষীরা থেকে এবং কক্সবাজার যে এলাকাটা রয়েছে, বিস্তর এলাকা রয়েছে, সেই এলাকাটাই কিন্তু সবচেয়ে বেশি আঘাত হানবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাও বেশি। এ নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে এবং দুর্যোগ প্রতিমন্ত্রী থেকে শুরু করে আমাদের যে সব জেলা উপজেলা পর্যায়ে রয়েছে, সেগুলো কিন্তু তারা অলরেডি প্রস্তুতি সম্পন্ন করেছে। তো লাবিব, আপনি যেমনটি বলছিলেন যে রাত 9টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং বাংলাদেশ দিয়েই এর বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো ঠিক কোন কোন উপকূল দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে বা কোথায় আঘাত হানবে? আচ্ছা, যেটি আমাদের মূল পয়েন্ট, আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, পটুয়াখালীর খেপুপাড়ে সেটি হচ্ছে মূল আঘাত হানবে। অর্থাৎ কিন্তু কালকে রোববার সকালেই কিন্তু তার অগ্রভাগ অলরেডি আমাদের বাংলাদেশের উপকূলে আঘাত হানবে, কিন্তু সেটি হচ্ছে মূল ল্যান্ড যেটি বলা হয়, সেটি কিন্তু পটুয়াখালীর খেপুপাড়ে আঘাত হানবে এবং সন্ধ্যার পরবর্তী সময় এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে সে কিন্তু অতিক্রম করবে এই জায়গাটিকে। তো এই জায়গাটা অতিক্রম করার সময় কিন্তু সবচেয়ে আমাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হচ্ছে তখন কিন্তু জোয়ারের একটা ভাটার একটা সময় রয়েছে এবং এই ভাটার সময়টাতে কিন্তু আমরা যেটি দেখি যে অন্যান্য যতগুলো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে আমাদের উপকূলে, তখনও কিন্তু তার শক্তি কিন্তু মানে বেশি আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তো এটি আমাদের জন্য, আমাদের এলাকার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। কিন্তু যদি জোয়ারের সময় হয়, তার বিস্তৃতি যদি জোয়ারের সময় পর্যন্ত চলে যায়, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত, তখন কিন্তু একটা আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো শুধু আমাদের বাংলাদেশ না, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও কিন্তু এটি আঘাত আনবে এবং যাওয়ার সময় যে যখন এটি অতিক্রম করবে, সেটি কিন্তু হচ্ছে যে আন্দামান দ্বীপপুঞ্জ কিছুটা আঘাত হেলে তারপরে সে আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলবে।
তো লাবিব, আপনি বলছিলেন যে কোথায় আঘাত হানবে বা কোন কোন উপকূলে আঘাত হানবে, যেহেতু বাংলাদেশের উপকূল দিয়ে আঘাত হানার সম্ভাবনাটা বেশি, তো এই এত বড় একটি ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি? আচ্ছা, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে, অলরেডি আমাদেরকে জানিয়েছে আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী থেকে, এবং জেলা এবং উপজেলা পর্যায়েও বারবার জরুরি সভা করা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। কিন্তু 7 থেকে 8 এবং এই ঘূর্ণিঝড়ে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, এবং এই ঘূর্ণিঝড়টি রাতের মধ্যেই আমাদের অলরেডি রাতেই আমাদের ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সে মহাবিপদ সংকেত রাতেই আমাদের আসতে পারে। এ নিয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এবং এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। গত 2 দিন ধরে চোখ রাঙাচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়াবিদরাও ক্ষণে ক্ষণে জানান দিচ্ছেন এর ভয়াবহতা সম্পর্কে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সময় যত গড়াচ্ছে ততই শক্তি সঞ্চয় করছে রিমাল। 26 তারিখ মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড থেকে অতিক্রম করবে। বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে, প্রভাব পড়বে উপকূলীয় সব জেলাগুলোতে। এর মধ্যেই মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বাতাসের গতিবেগ 110 থেকে 130 কিলোমিটার থাকতে পারে। 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি। ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে মধ্যরাত নাগাদ। দমকা এবং জোড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, রিমাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে 80,000 স্বেচ্ছাসেবক ও 4,000 আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। লাবিব, আমরা দেখছিলাম দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছিলেন যে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, তো এছাড়া আর কোন কোন প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য? ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এখন পর্যন্ত বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসছে। তো আমাদের যে প্রস্তুতিটি এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে, যেহেতু কালকে সকাল নাগাদই সেটি আঘাত হানবে, সেই জন্য এখন পর্যন্ত আমাদের যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা হচ্ছে 4,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে যেসব উপকূলগুলো রয়েছে, এবং জেলার খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত করা হয়েছে। কারণ আমরা জানি যে এই সময়টাতে একটা খাদ্যর একটা চাহিদা, একটা সংকট তৈরি হতে পারে, এবং বিশুদ্ধ পানির যে সম্ভাবনা রয়েছে, বিশুদ্ধ পানি না পাওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেটিও একটা থাকতে পারে। এই জন্য আমাদের কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং প্রয়োজনে ঢাকা থেকে তারা আরও খাদ্য সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে। পাশাপাশি 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে, কারণ এই সময়টাতে মানুষ বিভিন্ন সময় দুর্যোগের মুখোমুখি হয় এবং তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে অনেক সময় বেগ পেতে হয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সম্পূর্ণ এলাকা। তো সেই সময় স্বেচ্ছাসেবকদের একটা বড় ভূমিকা রয়েছে যাতে তারা নিরাপদে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছে দিয়ে যায়, এবং পাশাপাশি এখন থেকেই মাইকিং করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে যাতে তারা এখন থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয় এবং নিরাপদে তাদের গরু থেকে শুরু করে যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো যাতে সরিয়ে তারা হচ্ছে যে ক্ষতির সম্মুখীন কম হয় সেটাও তারা প্রস্তুত করে রেখেছে। ধন্যবাদ লাবিব আপনাকে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী লাবিব হাসান। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির হুকুম দিচ্ছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পাবেন বঙ্গবাজারের নতুন বিপণী বিতানে।
সরকার প্রধান শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গবাজারের 4টি ব্লক নিয়ে গড়ে উঠছে 10 তলা বিশিষ্ট নগর বিপণী বিতান। ব্যবসায়ীরা এখানে 80 থেকে 120 বর্গ ফুটের দোকান পাবেন, যা আগে ছিল মাত্র 17 থেকে 22 বর্গ ফুট। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা সহ থাকবে আধুনিক পার্কিং, যা চালু হবে 2026 সালে। শুধু বঙ্গবাজারই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় একযোগে বাস্তবায়িত হচ্ছে মোট 4টি প্রকল্প। পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি নির্মিত হচ্ছে, যার মাধ্যমে নগরীর যানজট কমবে। এছাড়া ধানমন্ডি লেকে বানানো হবে রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর। পাশাপাশি শাহবাগে নতুন করে নির্মাণ করা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক। শনিবার সকালে নিজে বঙ্গবাজারে এসে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একটি নিম গাছের চারাও রোপণ করেন তিনি। এই আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীর হাতে ঢাকার প্রতীকী চাবি হস্তান্তর করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। পরে সেখানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। ঢাকাকে আধুনিকভাবে এগিয়ে নেয়ার আশা দিয়ে সরকার প্রধান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন জায়গায় নির্মিত হবে। এছাড়া নগরবাসীকেও মিতব্যয়ী হবার আহ্বান তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্যান্য জায়গায় চায়, সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব। ঢাকার চারপাশে নতুন করে পাইকারি বাজার নির্মাণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজনে আরও সহায়তা দেয়া হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুধুমাত্র কারওয়ান বাজার বা একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে, সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে, যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থাও আমরা নিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। অস্ত্র চোরাচালানের রুট হিসেবে দেশকে ব্যবহার করা বন্ধ হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিদেশি হুকুমে অশান্তি সৃষ্টির পাঁয়তারা হয়। তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। আসন্ন ঈদুল আজহায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন দেশকে কেউ ভিন্ন পথে নেওয়ার অপচেষ্টা করলেও তাতে সফল হবে না। দুপুরে গণভবনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন সরকার প্রধান। ধর্মীয় বিষয়ে বাংলাদেশের মানুষ উদার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের সব মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। এখানে ধর্ম বর্ণ বলে আলাদা কোনো কথা নেই। ৭৫-এর 15 আগস্টের পর সাম্প্রদায়িকতার উত্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষতা নিয়ে অপব্যাখ্যা দিয়েছিল একটি গোষ্ঠী, কিন্তু ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সংবিধান অনুসারে প্রত্যেকেই পালন করবে যার যার ধর্ম। আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই, এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সার্বিক উন্নয়ন, আর্থিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করি। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, কারণ বাংলাদেশটা সবসময়, আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি, তো সেভাবেই আমরা চলবো। এর জন্য সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন দুই দলের নেতারা। অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কবির সমাধি প্রাঙ্গণ। ফুলেল শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্য ও নজরুল ভক্তরা। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। কবির সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের সদস্যরা। নজরুলের দেখানো পথেই অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন সাম্প্রদায়িক শক্তি বিএনপির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিকে দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পক্ষ থেকে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমরা আমাদেরকে সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভারতে লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় চলছে ভোট গ্রহণ। নয়াদিল্লিতে ভোট দিলেন গান্ধী পরিবার। ভাগ্য নির্ধারণ হবে দেব মালিহা সহ পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা প্রার্থীর। স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা। চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজধানীতে অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে অভিযোগ পান তারা। দেখা যায় মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনও দেয় প্রতারকরা। অনুসন্ধানে নেমে ভিয়েতনামের 2 নাগরিককে গ্রেফতার করে ডিবি। চক্রটি কোটি কোটি টাকা পাচার করেছে বলেও জানান ডিবি প্রধান। এবং দেশের বিভিন্ন ছবিও দিচ্ছে যে তার মাথায় চুল নেই, স্বাস্থ্যমন্ত্রী তাকে ট্রিটমেন্ট করেছে, 1 মাস পর তার চুল গজিয়ে গেছে, বা তার চেহারা ছিল কালো মেস্তা, 1 মাস পর তার চেহারা ভালো হয়ে গেছে। এইরকম ভাবে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহার, এটা দিয়ে মানুষ মূলত একদম এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছে, কোটি কোটি টাকা তারা কামাই করছে। আবার তারা এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনামে। 2 জনকে ধরেছে, এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। ডিমে 3 টাকা লোকসান হিসেবে গত 25 দিনে 360 কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক খামারিদের। আর এই সময়ে দাম বাড়িয়ে বাজার থেকে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান। এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। মানবদেহের পুষ্টি চাহিদার অন্যতম উৎস বলা হয় ডিমকে, কিন্তু এই ডিমের দাম নিয়মিত ওঠানামায় ক্রেতাদের মাঝে যেমন স্বস্তি নেই, তেমনি অস্বস্তিতে আছেন প্রান্তিক খামারিরাও। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট আর কর্পোরেট খামারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। খাবারের দামটা যদি আরো কমায় দেয় তাহলে আমাদের মুরগিটা সুন্দর হবে আর আমাদের লোকসান হইব না। কমিটি তারা যেই রেট দেয় এই রেটে আমাদের ডিম বেচন লাগে। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন বলেন, ছোট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে ফরিয়া, মধ্যস্বত্বভোগী ও কর্পোরেট সেক্টর। মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে। আর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, নীরব ঘাতকের কারণে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের মুখে। গত 25 দিনে সর্বনিম্ন 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু ডিম ব্যবসায়ীরা। সেপ্টেম্বর থেকে এখন মে মাস পর্যন্ত
1280 কোটি টাকা মুরগির বাচ্চায় হাতিয়ে নিয়েছেন। সিন্ডিকেটে পোল্ট্রি ফিট আর মুরগির বাচ্চায় কিন্তু 5000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। সুমন হাওলাদারের দাবি, প্রান্তিক খামারিরা যাতে বিনা সুদে ঋণ পায়, এজন্য আসন্ন বাজেটে 1000 কোটি টাকার বরাদ্দ দেয়া হোক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট ও কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামের 29টি বিদ্যুৎ কেন্দ্রের 10টি ইউনিট দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। বাকি 19টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলছে অনেকটা ঢিমে তালে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের 420 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিটের 2 নম্বর ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ। একই সাথে 210 মেগাওয়াটের 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 112 মেগাওয়াট। 242 মেগাওয়াটের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির উচ্চতা এবং গতিবেগ কম থাকায় 4টি ইউনিটেই এখন বন্ধ রয়েছে। আর 46 মেগাওয়াটের বাকি একটি ইউনিটে মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 27 মেগাওয়াটের রাঙ্গামাটির কাপ্তাই এবং কক্সবাজারের টেকনাফের সোলার কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রথমত জ্বালানির সংকট। জ্বালানি তারা যদি পর্যাপ্ত জ্বালানি পায় তারা সবাই তাদের সক্ষমতা আছে, প্রত্যেকেরই সক্ষমতা আছে, প্রত্যেকেই জ্বালানি হয়তো দিতে পারবে। শুধুমাত্র চট্টগ্রামে 1291 মেগাওয়াটের বিপরীতে 1409 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি পিডিবির। কয়লা এবং জ্বালানির যে একটা সংকট রয়েছে সে সংকটটা দূরীভূত করা প্রয়োজন, কারণ বিদ্যুতের দাম তো আমরা বাড়িয়েছি। হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলল, জ্বালানি সংকট সহ কারিগরি ত্রুটির কারণে তা সুফল পাচ্ছে না দেশের মানুষ। আর ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া বিল না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যে কারণের জন্য উৎপাদন হচ্ছে না সেই কারণটা যদি সলভ করা যায় তাহলে আমরা মনে করি যে লোডশেডিং থাকবে শেলফের ভিতরে, হিস্ট্রিতে, মিউজিয়ামে। 300 মেগাওয়াটের জুলদা কেন্দ্রে মাত্র 134 মেগাওয়াট, 100 মেগাওয়াটের হাটহাজারিতে 57, 2000-তে 85, 24 মেগাওয়াটের রিজেন্টে 13, 50 মেগাওয়াটের ইউনাইটেড কেন্দ্রে 20, বারাকার 50 মেগাওয়াট কেন্দ্রে 6, 106 মেগাওয়াটের শিকলবাহা বারাকা কেন্দ্রে 51, 110 মেগাওয়াটের বারাকা কর্ণফুলী কেন্দ্রে 68 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের 29টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে 5000 মেগাওয়াটের বেশি। আর এসব বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় পানির পাশাপাশি কয়লা এবং জ্বালানি তেলের মাধ্যমে। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এসব কেন্দ্র যদি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে শুধু চট্টগ্রাম নয়, আশপাশের জেলাও অনেকটা লোডশেডিং মুক্ত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ভারতীয় লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। এদিন নয়াদিল্লিতে ভোট দেন গান্ধী পরিবারের সদস্যরা। এছাড়া এই ধাপে মুখোমুখি হয়েছেন এক ঝাঁক তারকা প্রার্থী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শনিবার স্থানীয় সময় সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে ভোট দিতে ভিড় করেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। ভারতের 6ষ্ঠ দফার ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে। তবে প্রার্থীরা বেশি নজর দিচ্ছেন দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকেই। এদিকে নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীও। পরে কেন্দ্রের সামনে একসঙ্গে তাদের সেলফি তুলতেও দেখা যায়। এদিনই প্রিয়াঙ্কা গান্ধীও নয়াদিল্লির একটি কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ভোটের মাঠে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও। পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে ভাগ্য নির্ধারিত হবে বাংলা সিনেমার 2 নায়ক দেব হিরণের। একইভাবে মেদিনীপুর থেকে অভিনেত্রী জুন মালিয়া ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের ভাগ্যেরও রায় দেবেন ভোটাররা। ভারতের 7 রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলের 58 লোকসভা আসনে ভোটে প্রায় 900 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার। এর মধ্যে আছেন তমলুক থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রার্থীও। কংগ্রেসের সাবেক ছাত্রনেতা কানাইয়া কুমার ও বিজেপির মনোজ তিওয়ারি ভোটের লড়াইয়ের দিকেও আলাদা নজর থাকবে সবার।
ভারতের 18তম লোকসভা নির্বাচনে 19 এপ্রিল থেকে 7 দফার ভোট পর্ব শুরু হয়। 1 জুন শেষ দফার ভোট হবে 57 সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর। হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি-20তে মাঠে নামছে মানসিক বিপর্যস্ত টাইগাররা। অন্যদিকে কোনো টেস্ট প্লেয়িং নেশনকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু আজ রাত 9টায়। শুধু হতাশাই নয়, রীতিমতো অস্বস্তিকর, লজ্জার। সমর্থকদের ক্ষোভ, হৃদয়ের ক্ষত উগরে পড়ছে ক্রিকেটের দেশে। 22 গজে জয় পরাজয় থাকবেই, তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে, তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন। ব্যাটিং কিংবা বোলিং, এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোনো অনুপ্রেরণা। তাই তো প্রশ্ন ওঠে, শেষ টি-20-র গেম প্ল্যান কি, কিংবা কি লক্ষ্য বাংলাদেশের? উত্তরটা বোধহয় একটাই, হোয়াইট ওয়াশ এড়ানো। ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকআউটেই। কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ, সে শিক্ষা প্রথম 2 ম্যাচেই পেয়েছিল টাইগাররা। মান রক্ষার এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা। অন্যদিকে টেস্ট প্লেইং নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র। তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের। পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 3-0-তে হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিম্নচাপ বরিশাল হতে চট্টগ্রামের ভিতর যে কোনো স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, উত্তাল সাগর। কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। রাতে আসছে মহাবিপদ সংকেত। এবং বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনাম। মধুসূদন, ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।